জাতপাতের ভেদাভেদের কথা কি শুধু বইয়ের পাতায় লেখা? উত্তরটা হচ্ছে না, বরং এই আধুনিক যুগে এসেও আমাদের চারপাশে শুধুমাত্র নিচু জাতের হওয়ার কারণে অবহেলিত অসংখ্য মানুষ। তেমনি অবহেলিত মানুষের বাস্তব চিত্র ফুটে উঠেছে সম্প্রতি রিলিজ হওয়া ধারাক 2 সিনেমায়। নীলেশ নামের একটা ছেলে, যার দুচোখ ভর্তি স্বপ্ন। নীলেশ স্বপ্ন দেখে সমাজে একটু মাথা উঁচু করে বাঁচার, একটু সম্মানের সাথে বাঁচার, কিন্তু তার দেখা এই স্বপ্নই একসময় তাকে মৃত্যুমুখে ঠেলে দেয়। কেন তাকে পড়তে হয়েছিল এমন কঠিন পরিস্থিতিতে? সে কি পেরেছিল তার স্বপ্ন পূরণ করতে? জানতে হলে আমাদের সাথেই থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। দর্শক, তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। একটা ছেলে রুমে বসে তার গার্লফ্রেন্ডের সাথে গল্প করছিল। বাসায় যাওয়ার তাড়া থাকায় একসময় মেয়েটি চলে যাওয়ার কথা বলে। ছেলেটি তার গার্লফ্রেন্ডকে দরজা পর্যন্ত এগিয়ে দেয়। এরপর সে যখন রুমের দরজা বন্ধ করে দিয়ে ভেতরে আসে, তখনই সেখানে এক লোক এসে দরজায় নক করে। ছেলেটা গিয়ে দরজা খুললে তার দিকে একটা পার্সেল এগিয়ে দেয়। ছেলেটা যখন বলে সে কোনো কিছু অর্ডার করেনি, তখন লোকটা জানায় অর্ডারটা এই ঠিকানা থেকেই করা হয়েছিল। ছেলেটা ভাবে হয়তো তার গার্লফ্রেন্ড কিছু অর্ডার করেছে, তাই সে পার্সেলটা রিসিভ করে। ছেলেটা টাকার জন্য আবার রুমের ভেতরে যায়। তখন ডেলিভারি ম্যান সন্দেহজনকভাবে রুমের ভেতরে তাকাতে থাকে। রুমের বাইরে এসে দেখে অনেকগুলো বিয়ারের বোতল, অথচ ছেলেটার রুমের ভেতরে দেবতার ছবি টানানো। ছেলেটা এসে তাকে টাকা দিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ডেলিভারি ম্যান চলে যায় না। সে করিডোরের এক কর্নারে গিয়ে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর ছেলেটা যখন ফোনে কথা বলতে বলতে রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ায়, তখন লোকটা গিয়ে তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ছেলেটা নিচে পড়ে গিয়ে মারা যায়, আর লোকটা সেখান থেকে সবার অগোচরে পালিয়ে যায়। আসলে এই লোকটা কোনো ডেলিভারি ম্যান ছিল না, বরং সে ছিল একজন মাস্টারমাইন্ড সিরিয়াল কিলার, যার নাম শঙ্কর। শঙ্কর সব ধরনের লোককে মার্ডার করে না। তার টার্গেট এমন সব মানুষ যারা নিচুজাত হয়ে উঁচু জাতের মানুষের সাথে সম্পর্কে জড়ায়। নীলেশ ও তার বন্ধুরা বাইক নিয়ে একটা বিয়ে বাড়িতে যাচ্ছিল। মাইকে তখন সে ছেলেটির মৃত্যু সংবাদ প্রচার হয় একটা অ্যাক্সিডেন্ট হিসেবে। ছেলেটা মদ্যপ অবস্থায় মারা যাওয়ায় সবার ধারণা হয় সে মূলত মাতাল অবস্থায় ঝোঁক সামলাতে না পেরে নিচে পড়ে মারা গিয়েছে। এটা শুনে এই বিষয়ে কথা বলতে বলতে তারা পৌঁছে যায় বিয়ে বাড়িতে। নীলেশ আর তার বন্ধুদের একটা ক্লাব আছে, যেটার নাম ভিমবাজা ঢোল বয়েস। সেটার পক্ষ থেকে নীলেশ ও তার বন্ধুরা গিয়েছিল সেই বিয়ে বাড়িতে ঢোল বাজাতে। এখানে নীলেশের প্রথম দেখা হয় ভিদিশার সাথে। দুজনের চোখাচোখি হয় কয়েকবার, আর একসময় হঠাৎ ভিদিশা তার দিকে এগিয়ে আসে। ভিদিশাকে তাদের দিকে আসতে দেখে নীলেশ আর তার বন্ধুরা অবাক হয়। কাছে এসে ভিদিশা নীলেশের ঢোল বাজানোর প্রশংসা করে। এরপর বলে কিছুদিন পর তার বোনের বিয়ে। নীলেশকে অনুরোধ করে যাতে সে তার বোনের বিয়েতেও ঢোল বাজাতে আসে। ভিদিশা তখন নীলেশের ফোন নাম্বারটাও নিয়ে নেয়, যাতে বিয়ের সময়ে ইনভাইট করতে সে নীলেশের সাথে যোগাযোগ করতে পারে। নীলেশের বাড়ি একটা বস্তিতে, জাতের দিক থেকে তারা একদম নিচু জাতের মানুষ, অথচ তার মায়ের স্বপ্ন নীলেশ উকিল হবে। সেই কারণে নীলেশ অ্যাডমিশন নিতে যাচ্ছিল একটা ল কলেজে। সেদিন ভাইবা থাকায় নীলেশ খুব টেনশনে ছিল। তার ভাইবা কেমন হবে তার উপরে নির্ভর করবে তার স্বপ্ন, তার পরিবারের ভবিষ্যৎ। এখান থেকে রিজেক্ট হলে তার পক্ষে সম্ভব না অন্য কোথাও পড়ার, কারণ তত টাকা তার পরিবারের বা তার নেই। যে কলেজে সে ভর্তি হতে যাচ্ছে সেখানে সে কোটার মাধ্যমে অল্প টাকায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। ভাইবা দিতে যাওয়ার আগে তার মা তাকে বলছিল টেনশন না করতে, ভাইবা বোর্ডে ঠান্ডা মাথায় থাকতে। বাসা থেকে বিদায় নিয়ে নীলেশ কলেজে যায়। প্রিন্সিপালের অফিসের সামনে বসে সে অপেক্ষা করছিল ডাক পাওয়ার। সে খুব নার্ভাস ছিল আর মনে মনে সবকিছু আরেকবার রিভাইজ করে নিচ্ছিল, যাতে প্রিন্সিপালের সামনে গিয়ে ঠিকভাবে কথা বলতে পারে। পিয়ন এসে নীলেশকে ডেকে নিয়ে যায় প্রিন্সিপালের অফিসে। প্রিন্সিপাল তার কাগজপত্র দেখে খুশি হয়, তাকে বিভিন্ন প্রশ্ন করে ঝালাই করে নেয়। বুঝে নেয় তার উদ্দেশ্য আসলেই পড়াশোনা করা নাকি রাজনীতিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। নীলেশ তখন প্রিন্সিপালকে বলে নেতা হওয়ার জন্য, রাজনীতি করার জন্য মারামারি ঝগড়া করতে হয়, যেটা সে করতে পারে না। সে পড়াশোনা করার উদ্দেশ্যেই ভর্তি হতে চায়, অন্য কোনো উদ্দেশ্য নেই। তার উত্তরে সন্তুষ্ট হয়ে প্রিন্সিপাল তাকে সিলেক্ট করে। সেই কলেজে নীলেশের অ্যাডমিশন হয়ে যায়। সে খুশি মনে বাড়ি ফেরে। বাড়িতে নীলেশের বাবা তার কলেজে ভর্তি হওয়া নিয়ে মোটেও সন্তুষ্ট না। তার ধারণা নীলেশ এত বড় একটা কলেজে পড়তে পারবে না, বড় জাতের ছেলে মেয়েদের সাথে খাপ খাইয়েও চলতে পারবে না। আর তাছাড়া তাদের এত টাকাও নেই যে
এমন একটা কলেজে নীলেশ পড়তে পারে। তখন নীলেশের মা তাকে জানায় নীলেশের কোটার মাধ্যমে অ্যাডমিশন হয়েছে, তাই বেশি টাকা লাগবে না। তখন তার বাবা আর কিছু বলে না। সে বলে যদি পড়তে পারে তাহলে পড়ুক, তার কোনো আপত্তি নেই। নীলেশ প্রথম দিনের মতো যেদিন কলেজে যায় সেদিন সে ফোনের দিকে তাকিয়ে হাঁটছিল। হঠাৎ সে বিদিশার স্কুটির সামনে পড়ে যায়। সেখানে দ্বিতীয়বারের মতো দেখা হয় নীলেশ আর বিদিশার। পরিচিতির এক পর্যায়ে তারা জানতে পারে আসলে তারা একই ক্লাসে ভর্তি হয়েছে। আসলে বিদিশার বাবা আর কাকা দুজনেই অ্যাডভোকেট। বিদিশা উঁচু জাতের সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। তার ফ্যামিলির ইচ্ছা সেও ল পড়ুক, সে কারণে সে এই কলেজে ভর্তি হয়েছে। তার চাচাতো ভাই রনিও ভর্তি হয়েছে একই ক্লাসে। প্রথম ক্লাসে যখন পরিচয় পর্ব চলছিল তখন সবাই একে একে নিজের নাম, টাইটেল আর কেন ল পড়তে চায় সেটা বলছিল। যখন নীলেশের বলার সময় আসে সে ঘাবড়ে যায়। একমাত্র সে ছাড়া ক্লাসের সবাই উঁচু গোত্রের, যেটা সে বলতে লজ্জা পাচ্ছিল। তাই নিজের পুরো নাম সে বলে না, মজার ছলে কৌশল করে বলে তার নাম নীলেশ, BA LLB। এটা শুনে সবাই ভাবে নীলেশ মজা করছে, আর পুরো ক্লাসে হাসির রোল পড়ে যায়। সিনিয়ররা নীলেশকে ক্যান্টিনে নিয়ে যায় র্যাক দিতে। যখন কয়েকজন সিনিয়র মিলে তাকে র্যাক দিচ্ছিল তখন সেখানে আসে আরেকজন সিনিয়র যার নাম শেখর। সে তাকে র্যাগিংয়ের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। শেখর আসলে ছাত্র রাজনীতির সাথে যুক্ত, যেখানে তারা কাস্ট, স্ট্যাটাস বা বিভেদের দেয়াল ভেঙে সমতার জন্য লড়াই করে। নীলেশকে শেখর এসব বিষয়ে বলতে যায়। নীলেশ তাকে জানায় সে রাজনীতিতে আগ্রহী না। তখন শেখর তাকে বলে যখন আমাদের জন্ম হয়েছে তখন থেকেই আমরা রাজনীতির বেড়াজালে পড়ে গেছি। নীলেশ তাকে জানায় তার এসবে আগ্রহ নেই, সে শুধুমাত্র পড়াশোনা করতেই এখানে ভর্তি হয়েছে। সেখান থেকে চলে আসার সময় শেখর তাকে বলে দেয় কোনো সমস্যা হলে নীলেশ যাতে তার সাথে যোগাযোগ করে। এভাবেই শেখর আর নীলেশের দেখা হয় প্রথমবারের মতো। শেখরের সাথে এই দেখা হওয়াটা পরবর্তীতে নীলেশের জীবনে ব্যাপক প্রভাব ফেলে। শেখরের গার্লফ্রেন্ড রিচা নীলেশের ক্লাসের লেকচারার। একদিন ক্লাসে সে ইংরেজিতে লেকচার দিচ্ছিল। নীলেশ সেসবের কিছুই বুঝতে পারছিল না, কারণ সে হিন্দি মিডিয়ামের ছাত্র। তখন নীলেশ রিচাকে বলে সে হিন্দিতে লেকচার দিতে পারবে কিনা, কারণ সে ইংরেজি লেকচার বুঝতে পারে না। তার কথা শুনে রিচা সেদিন ক্লাসে হিন্দিতে লেকচার দেয় আর তাদেরকে একটা গল্প শোনায়। গল্পটা অনেকটা এমন, 5 জন গবেষক একটা গুহাতে গবেষণা করতে গিয়ে আটকে গেছে। প্রায় 20 দিন সেই গুহায় আটকে থাকার পর তাদের খাবার প্রায় শেষ হয়ে আসে। তাদেরকে জানানো হয় উদ্ধার করতে আরো 10 দিন সময় লাগবে। এদিকে তাদের এতদিন সার্ভাইভ করার মতো খাবার নেই। যদি 10 দিন না খেয়ে থাকে তাহলে 5 জন গবেষকের মাঝে সবাইকেই না খেয়ে মরতে হবে। তখন হঠাৎ তাদের মধ্য থেকে একজন প্রস্তাব করে যদি যে কোনো একজনকে খেয়ে ফেলা হয় তাহলে বাকি 4 জন বেঁচে যাবে। তাদের কাছে পাশা ছিল। প্রস্তাব হলো পাশা খেলা যে হারবে তাকেই খাওয়া হবে। দুর্ভাগ্যক্রমে যে গবেষক এই প্রস্তাবটা করেছিল সেই হেরে যায় আর বাকিরা তাকে হত্যা করে খেয়ে ফেলে। এরপর রিচা সবার কাছে প্রশ্ন করে গবেষকদের মাঝে যারা বেঁচে গিয়েছে আইনের আওতায় প্রমাণ করতে হবে তারা সঠিক ছিল নাকি ভুল। উত্তর যাই হোক তা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। বাড়ি ফিরে নীলেশ এই গল্প তার বন্ধুবান্ধব ও মাকে বলে। তার মা তখন তাকে বলে ক্ষুধা মানুষের বুদ্ধি নাশ করে দেয়, চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয়। এদিক থেকে যে 4 জন বেঁচে ফিরেছে তারা ভুলও ছিল না আবার ঠিকও ছিল না, বরং এটাই প্রকৃতির নিয়ম, হয় মারো না হয় মরো। এদিকে একই ক্লাসে পড়ার ফলে নীলেশ আর বিদিশার ভালো বন্ধুত্ব হয়ে যায়, ঘনিষ্ঠতা বাড়তে থাকে। দুজন একই সাথে নিজেদের পছন্দের জায়গাতে ঘোরাঘুরিও করে, আড্ডা দেয়, একজন আরেকজনের সম্বন্ধে জানাশোনাও বাড়ে। নিজের চেয়ে উঁচু জাতের মেয়ে বিদিশার সাথে এই বন্ধুত্বই পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায় নীলেশের জীবনে। কন্ট্রাক্ট কিলার শঙ্কর একটা বাড়ি থেকে ডাক পেয়ে সেখানে যায়। সে বাড়ির ছেলে তার বোনের সাথে কথা কাটাকাটি করেছে। তার বোন নিচু জাতের একটা ছেলের সাথে সম্পর্কে ছিল। সে তার বোনকে এই সম্পর্ক থেকে সরে আসতে বলেছিল। তার বোন রাজি হয়নি, সে কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেটা তার বোনকে ধাক্কা দেয় আর তার বোন পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা যায়। সে কারণে এই কন্ট্রাক্ট কিলারকে ছেলেটার পরিবার ডেকে আনে যাতে সে কোনো একটা পরিকল্পনা করে ছেলেটাকে আইনের হাত থেকে বাঁচিয়ে দেয়। লোকটা মেয়েটার ডেড বডি নিয়ে তার রুমে যায়, প্ল্যান করে ব্যাপারটাকে সুইসাইড বলে চালানোর। এজন্য মেয়েটার গলায় ফাঁস লাগিয়ে তার ডেড বডি ঝুলিয়ে রাখতে চায়। তখনই মেয়েটার জ্ঞান ফিরে আসে। আসলে মেয়েটা বেঁচে ছিল, সবাই ভেবেছে মারা গিয়েছে। জ্ঞান ফেরার পরেও শঙ্কর মেয়েটাকে আর বাঁচতে দেয় না। মেয়েটার পরিবারের অজান্তেই তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলে, কারণ মেয়েটা ভালোবেসেছিল একটা নিচু জাতের ছেলেকে। এলাকায় ঘোষণা হয় একটা 19 বছরের মেয়ে ফাঁসি দিয়ে সুইসাইড করেছে, অর্থাৎ শঙ্করের পরিকল্পনা সফল হয়। সবাই ভাবে মেয়েটা সুইসাইড করেছে। এদিকে কলেজের ক্লাসে একদিন একজন প্রফেসর ইংরেজিতে লেকচার দিচ্ছিল, যে কারণে নীলেশ তার লেকচার বুঝতে পারছিল না। সবাই যখন ক্লাসে স্যারের লেকচার শুনে নোট করছিল
তখন নীলেশ বসেছিল চুপচাপ। পাশে বসা তার বন্ধু তাকে পরামর্শ দেয় খাতায় এমনি আঁকিবুকি করতে, যাতে প্রফেসর মনে করে যে সেও লিখছে। আসলে ক্লাসের অনেকেই এমন আঁকিবুকি করছিল, কারণ তারাও লেকচার বুঝতে পারছিল না। নীলেশ তার বন্ধুর কথা মতো নিজেও তাই করতে থাকে। সে মূলত সেই প্রফেসরের টার্গেট ছিল, কারণ সে কোটায় ভর্তি হয়েছে। আর প্রফেসরের ধারণা নীলেশ অযোগ্য হওয়ার পরেও কোটার মাধ্যমে ভর্তি হয়েছে, তার কারণে একজন ব্রিলিয়ান্ট ছাত্রের সিট আটকে গেছে। প্রফেসর তাই নীলেশ কি লিখছে সেটা দেখতে তার কাছে আসে। তার খাতা হাতে নিয়ে যখন সে দেখতে পায় সে মূলত কিছুই লিখছে না, তখন সে পুরো ক্লাসের সামনে নীলেশকে অপমান করে। অপমানিত নীলেশ আরও কয়েকজন স্টুডেন্টের খাতা নিয়ে প্রফেসরকে দেখাতে চায়, যারা তার মতোই শুধু আঁকিবুকি করে যাচ্ছিল, খাতায় কিছু লিখছিল না, কারণ তারাও নীলেশের মতোই স্যারের লেকচার কিছুই বুঝতে পারছিল না। প্রফেসর নীলেশের অভিযোগ তো শুনেই না, বরং আরও বেশি অপমান করে ক্লাস থেকে বের করে দেয়। রাগে গ্লানিতে অপমানিত নীলেশ সেখান থেকে গিয়ে তার পছন্দের এক জায়গাটাতে বসে থাকে মন খারাপ করে। বিদিশাকে সে তার পছন্দের এই জায়গাটাতে নিয়ে এসেছিল আগে, তাই বিদিশা এই জায়গাটা চেনে। একজন আরেকজনের সম্বন্ধে জানার সময়ে বিদিশা নীলেশকে জিজ্ঞাসা করে সে ছুটিতে কোথায় ঘুরতে যায়। এই প্রশ্নের জবাবে বিদিশাকে সে বলেছিল ছুটির সময় সে বিজুর সাথে এখানেই আসতো ঘুরতে। বিদিশা তাকে জিজ্ঞাসা করেছিল বিজু আসলে কে, কিন্তু নীলেশ সেদিন থেকে সে বিষয়ে কিছু বলেনি। ক্লাসের এই ঘটনার পর বিদিশাকে সে বিজুর কথা বলে, কারণ বিজুর ঘটনা তার জীবনের বর্তমান এই পরিস্থিতির সাথে জড়িত। সে বিদিশাকে বলে বিজু তার কুকুর ছিল, তারা ছোট জাতের বলে কোথাও তাদের জায়গা হতো না, স্কুলে কেউ মিশতও না। সে কারণে মন খারাপ করে থাকলে মাঝে মাঝে বিজুকে নিয়ে এখানে সে ঘুরতে আসতো। তারপর নীলেশ বিদিশাকে তার জীবনে ঘটে যাওয়া এক দুর্বিষহ ঘটনার কথা বলে। আসলে নীলেশদের বস্তির পাশে একটা লেক ছিল। এই লেকের পানিতে তারা গোসল করত। লেকটা ছিল উঁচু জাতের লোকদের সম্পত্তি। তাদের ছেলেরা দূর থেকেই নীলেশ আর তার বন্ধুদেরকে গালাগালি করে লেক ইউজ করার কারণে, এমনকি তাদেরকে দেখিয়ে লেকের পানিতে প্রসাবও করে, যাতে তারা আর এই লেকের পানি ব্যবহার করতে না পারে। নীলেশদের একটাই দোষ ছিল, তারা নিচু জাতের। তখন নীলেশ আর তার বন্ধুরা ঝামেলায় না জড়িয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু এরপর একদিন বিজুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দেখা যায় উঁচু জাতের কিছু ছেলেরা মিলে বিজুকে রেল লাইনে বেঁধে রেখেছে। তখন নীলেশের চোখের সামনে বিজু রেলে কাটা পড়ে মারা যায়। সে পৌঁছে বিজুকে বাঁচানোর আগেই। শুধু তাই না, উল্টো নীলেশ আর তার বন্ধুদেরকেই তারা পুলিশে দেয়। নীলেশের মা পুলিশের কাছে তাদেরকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে পুলিশ অফিসার তার মাকে থাপ্পড় মারে, থানায় নিয়ে তাদেরকেও মারধর করে। নীলেশের মা কোনোভাবে একজন উকিল ম্যানেজ করে তাদেরকে ছাড়িয়ে আনে। আর এ কারণেই তার স্বপ্ন জাগে নীলেশ উকিল হবে, কারণ সে বুঝতে পেরেছে টাকার চেয়েও বড় হচ্ছে ক্ষমতা। এ কারণে নীলেশ তার মায়ের স্বপ্ন পূরণ করতে উকিল হওয়ার জন্য এই কলেজে ভর্তি হয়েছে। এরপর সে বিদিশাকে বলে যে কোটায় ফ্রিতে আমি ভর্তি হয়েছি বলে অপমান করা হলো, সেই মূল্য চুকাতে আমাদেরকে আরও এমন অনেক অপমানের সম্মুখীন হতে হয়। শুধু এই ঘটনাই না, বরং নীলেশকে পরবর্তীতে শুধুমাত্র নিচু জাতের হওয়ার অপরাধে আরও বাজে পরিস্থিতিতেও পড়তে হয়। এই ঘটনার পর থেকে বিদিশা আর নীলেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে। তারা সবসময় একসাথে থাকতে শুরু করে। নীলেশকে সে ইংরেজি পড়া আর লেকচারও বুঝিয়ে দেয়, যে কারণে নীলেশ পরীক্ষাতেও ভালো রেজাল্ট করে। যে প্রফেসর নীলেশকে অপমান করেছিল সেও নিজের ভুল বুঝতে পারে। এদিকে একসাথে সময় কাটাতে কাটাতে নীলেশ আর বিদিশা একজন আরেকজনকে নিজেদের অজান্তেই ভালোবেসে ফেলে, কিন্তু কেউ কাউকে সেটা জানায় না। তাদের এমন মেলামেশা চোখে পড়ে যায় বিদিশার চাচাতো ভাই রনির। তাই যখন বিদিশা নিজের বোনের বিয়েতে নীলেশকে ইনভাইট করতে চায়, তখন সে বিদিশাকে ওয়ার্নিং দিয়ে বলে এমন ছোট জাতের মানুষের সাথে এত মেলামেশা যাতে সে না করে। বিদিশা এর প্রতিবাদ করতে গেলে রনি তাকে এটা বলে যে ভাগ্য ভালো, তোর এসব কাণ্ড দেখার জন্য চাচি বেঁচে নেই। আসলে বিদিশার মা ক্যান্সার হয়ে সে ছোট থাকা অবস্থাতেই মারা যায়। রনির মুখে এমন কথা শুনে বিদিশার মন খারাপ হয়ে যায়। পরদিন কলেজে তাকে মন খারাপ করে থাকতে দেখে নীলেশ এর কারণ জিজ্ঞাসা করে। তখন বিদিশা নিজের মায়ের মৃত্যুর ঘটনাটা নীলেশকে বলে। নীলেশ এটা শুনে ব্যথিত হয়, আর তখন তাদের মধ্যে একটা ইমোশনাল মোমেন্ট তৈরি হয়ে যায়। বিদিশা নীলেশকে চুমু খায়, আর এভাবেই সে নীলেশের প্রতি তার ভালো লাগা প্রকাশ করে। এখান থেকে শুরু হয়ে যায় বিদিশার নীলেশের প্রেমের সম্পর্কের। নীলেশ বিদিশার বোনের বিয়েতে গেলে
তাকে হঠাৎ বিদিশার বাবা আলাদা একটা জায়গায় ডেকে নিয়ে যায়। নীলেশ আর বিদিশার সামাজিক স্ট্যাটাস জাতভেদের পার্থক্য তাকে বলে আর বলে বিদিশার থেকে দূরে থাকতে। এদিকে রনি আর আরো কয়েকজন হঠাৎ এসে নীলেশকে মারধর করতে শুরু করে, এমনকি তার ওপরে প্রসাব করে দেয়। নিচু জাতের হয়েও তাদের জাতের বিয়েতে আসা আর বিদিশার সাথে অবাধ মেলামেশার কারণেই এটা ঘটে। অথচ নীলেশ ইনভাইটেশন পেয়েই বিয়েতে এসেছিল। মার খেয়ে অপমানিত নীলেশ বিদিশাকে কিছু না বলেই বিয়েবাড়ি থেকে চলে যায়। বিদিশা কল মেসেজ করে পরবর্তী কয়েকদিন নীলেশের সাথে যোগাযোগ করার নানান চেষ্টা করতে থাকে, কিন্তু নীলেশ বিদিশাকে বারবারই ইগনোর করে। সে কলেজে যাওয়া বন্ধ করে দেয়। বিদিশা নীলেশকে খুঁজতে খুঁজতে তার বস্তিতে যায়, অভিযোগ করতে থাকে তাকে ইগনোর করার জন্য। তখন নীলেশ বিদিশাকে বিয়েবাড়ির ঘটা কোনো কথাই বলে না, বরং বলে তাদের জাতের অনেক পার্থক্য। তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক না। তোমার ফ্যামিলির সবাই শিক্ষিত আর আমরা চামড়া দিয়ে ঢোল বানানোর কাজ করি। তোমার এলাকা দেখো আর আমার এলাকা দেখো, সমাজের যত নিচু জাতের লোকের বাস এখানে। সে আরো বলে বিদিশা যাতে তার সাথে মেশার চেষ্টা না করে। বিদিশা ভালোবাসার কথা বললে সে বলে কোনো ভালোবাসা নেই, চুমু খাওয়াটা একটা মুহূর্ত ছিল মাত্র, যা আর কখনো হবে না। বিদিশা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। শেখর কয়েকবার চেষ্টা করে নীলেশকে তার সাথে রাজনীতিতে জড়াতে, কিন্তু নীলেশ বারবার তাকে প্রত্যাখ্যান করে। কলেজ কর্তৃপক্ষ শেখরকে কলেজ থেকে সাসপেন্ড করে দেয়। রাজনীতি করা আর শিক্ষার্থীদের উস্কে দেওয়ার কারণে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিল। শেখর আসলে খুব স্ট্রাগল করে কলেজ পর্যন্ত এসেছিল। নিচু জাতের হওয়ায় বারবার হেনস্থা হতে হতে সে ইকুয়ালিটির কথা বলতে শুরু করে, রাজনীতি শুরু করে। সাসপেন্ড হওয়ার পর প্রিন্সিপালকে সে অনুরোধ করে তাকে যাতে কলেজ থেকে বের করে দেওয়া না হয়, কিন্তু প্রিন্সিপাল তার কথা শোনে না, বরং তাকে বের করে দেয় কলেজ থেকে। সে এরপর থেকে কলেজের বাইরে বসে আন্দোলন শুরু করে। একদিন নীলেশের চোখে পড়ে শেখরকে, আর সে হঠাৎ মনে মনে নিজের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে ওঠে। নিচু জাতের হওয়ার কারণে রনি আর তার বন্ধুরা নীলেশকে ক্লাসে কখনো সামনে বসতে দিত না, কিন্তু সেদিন ক্লাসে গিয়ে নীলেশ সামনের বেঞ্চে বসে, যে কারণে রনির সাথে তার আরেক দফায় মারামারি হয়। বিদিশা দেখে রনি কিভাবে নীলেশের সাথে তার কারণে দুর্ব্যবহার করছে। সে বাড়িতে গিয়ে এই বিষয়ে রনির সাথে কথা কাটাকাটি করে। এদিকে নীলেশ একদিন রাতে বাড়ি ফিরছিল। তাকে মারার জন্য রনি কিছু লোককে তার পেছনে লাগিয়ে দেয়। বুঝতে পেরে নীলেশ সেখান থেকে পালাতে গেলেও ধরা পড়ে যায় লোকগুলোর হাতে। তারা নীলেশকে ধরে মারতে থাকে। তখনই সেখানে এসে উপস্থিত হয় সেই কন্ট্রাক্ট কিলার শঙ্কর এবং নীলেশকে উদ্ধার করে। তার সাথে নীলেশের পরিচিতি হয়ে যায়, কিন্তু সে যখন বুঝতে পারে নীলেশ নিচু জাতের, তখন নীলেশকে সে ইগনোর করে। পরদিন ক্লাসে গিয়ে নীলেশ ঠিকই সামনের বেঞ্চে বসে, কিন্তু সে যখন করিডোর দিয়ে হাঁটছিল তখন প্রতিশোধ নিতে রনি তার বন্ধুকে দিয়ে নীলেশের গায়ে বালতি ভর্তি নোংরা কাদা ঢেলে দেয়। নীলেশ সেখান থেকে চুপচাপ চলে যায় অপমানিত হয়ে, কিন্তু বিদিশা সেটা দেখে রনিকে মারতে গেলে রনি উল্টা বিদিশার চুল ধরে তাকে মারতে যায়। হঠাৎ নীলেশ সেখানে এসে রনির হাত আটকে দেয় আর তার মুখে নিজের শরীরে থাকা কাদা লাগিয়ে দেয়। দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয় আর সেটা প্রিন্সিপাল দেখে ফেলে। প্রিন্সিপাল নীলেশকে বলে তার বাবাকে ক্যাম্পাসে নিয়ে আসতে। শেখরের করুণ অবস্থা দেখে নীলেশের মনের মধ্যে নিজের জাত নিয়ে আর হীনমন্যতা থাকে না। এবার সে নিজের বাবাকে নিয়ে আসে প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল রনি আর নীলেশের ঝগড়ার সম্পূর্ণ বিবরণ শোনে। রনিকে 30 দিনের জন্য সাসপেন্ড করে দেয় আর নীলেশকে বলে সে যাতে এমন মারামারির সাথে আর না জড়ায়। নীলেশের বাবা প্রিন্সিপালকে বলে সে আগেই নীলেশকে বলেছিল এমন কলেজে ভর্তি না হতে, কারণ সে জানতো নীলেশ এখানে খাপ খাওয়াতে পারবে না। এদিকে প্রিন্সিপালও নীলেশ আর তার পরিবারের সিচুয়েশন বুঝতে পারে। কথা শেষে তার বাবা অফিস থেকে বের হয়ে যায়। প্রিন্সিপাল আর নীলেশ কথা বলতে থাকে। প্রিন্সিপাল নীলেশকে বোঝায় সে যাতে নিজের পরিচয় নিয়ে হীনমন্যতা বোধ না করে। মরা আর লড়ার মধ্যে একটা বাছাই করতে হলে যাতে সে লড়াইটাকে বেছে নেয়। প্রিন্সিপালের অফিস থেকে নীলেশের বাবা বের হয়ে আসলে তাকে রনি আর তার বন্ধুরা নানাভাবে অপমান হেনস্থা করতে থাকে। নীলেশ বাইরে বের হয়ে এলে তারা সবাই দৌড়ে পালায়। রনি বাড়ি পৌঁছালে বিদিশার বাবা রনিকে কথা শোনাতে থাকে সাসপেন্ড হওয়ার জন্য। রনি যে তার কৃতকর্মের জন্য সাসপেন্ড হয়েছে সেটা সে রনির বাবাকে বলে, কিন্তু রনি উল্টা বলে যে আমি এমন করেছি নিজেদের সম্মান বাঁচাতে। বিদিশা ওই নিচু জাতের ছেলের সাথে অকাতরে মিশে আমাদের মান সম্মান ডুবাচ্ছে। এই কথা শুনে বিদিশা রেগে যায় আর বলে মান সম্মান কি শুধুই তার হাতে নাকি? কেন সে মেয়ে মানুষ বলে? তাহলে এমন মান সম্মানের তার কোনো দরকার নেই, যা মানুষকে মানুষ ভাবতে শেখায় না। মেয়ে মানুষ হওয়া মানে কি শুধু 4 দেয়ালের ভেতরে বন্দি থাকা?
আর নিজেদের ইজ্জত রক্ষা করা। এরপর বিদিশা সেখান থেকে রেগে মেগে চলে যায়। তখন বিদিশার চাচা বিদিশার বাবাকে বলে, মেয়ে তো আমাদেরই, আমরা তার কাজের জন্য তো আর তাকে মেরে ফেলতে পারি না, সে এখনো অবুঝ। কিন্তু যে ছেলেটা এসবের মূলে আছে সে তো আর আমাদের ছেলে না, সে না থাকলেই সমস্যার সমাধান হবে। এটা বলে সে মূলত নীলেশকে মেরে ফেলার দিকে ইঙ্গিত করে। এদিকে বাড়ি পৌঁছে নীলেশ প্রচন্ড রাগ থেকে রনিকে মারার জন্য বের হতে চায়, কিন্তু তার মা তাকে আটকে ফেলে। তার হাত থেকে লাঠি নিয়ে তাকে শান্ত করে বসায়। সে তার মাকে বলে, তুমি কিছুই জানো না কি ঘটেছে, জানলে কখনোই আটকাতে না। তখন নীলেশের বাবা তাকে বলে, হ্যাঁ তোর মা কিছুই জানে না। জানিস আমাদের সাথে এমন কেন হয়? কারণ বড় হতে হতে আমাদের শেখানো হয় লড়াই করা ভালো কাজ না। নীলেশ জিজ্ঞাসা করে, তাহলে সে যখন লড়তে যাচ্ছিল তাকে কেন আটকালো? নীলেশের বাবা তখন তাকে বলে, শুধুমাত্র মারামারি করে কারো মাথা ফাটিয়ে দেয় লড়াই না। তোর লজ্জা হয় আমার পেশার কারণে, আমার নাচের কারণে। আমার নাচতে ভালো লাগে তাই নাচি। মানুষ কথা শোনায়, তবুও নিজের ভালো লাগা টিকিয়ে রাখতে রোজ লড়াই করে যাচ্ছি। তুই কিসের জন্য লড়াই করছিস? পরদিন নীলেশ কলেজে গিয়ে শেখরকে খুঁজতে থাকে। অনেকের কাছে জিজ্ঞাসা করে সে কোথায়, কিন্তু কেউই বলতে পারে না। বলে যে সকাল থেকেই তো তাকে দেখছি না। তখন খুঁজতে খুঁজতে নীলেশ শেখরের হোস্টেলে যায়। রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ডাকতে গেলে দরজা খুলে যায়। নীলেশ দেখে শেখর আত্মহত্যা করেছে ফাঁসি দিয়ে। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে লোক ডাকতে থাকে। লোকজন এসে তাকে ধরে নামায়। শেখর দেয়ালে সুইসাইড নোট হিসেবে একটা কবিতা লিখে যায়। নীলেশ প্রচন্ড মন খারাপ থেকে বিদিশার সাথে দেখা করে। তাকে বলে, যদি আমাকে আসলেই ভালোবেসে থাকো তাহলে আমার থেকে দূরে থাকো। বিদিশা জিজ্ঞাসা করে, কেন থাকবো দূরে? নীলেশ বলে, সবাই মিলে অপমান করতে করতে শেখরকে মেরে ফেলেছে। শেখরের মৃত্যুর কারণ সমাজের উঁচু স্তরের সবাই। তুমি যা খুশি করতে পারো, চাইলে যা খুশি বলতে পারো, কিন্তু আমি কিছু করার আগে বলার আগে আমাকে 10 বার ভাবতে হয়। আমার সাথে থাকা এত সহজ না। বিদিশা বলে, রনির কারণে আমার থেকে দূরে থাকছো তাই না? সব ঠিক হয়ে যাবে যদি আমরা ঠিক থাকি। কিন্তু তখন নীলেশ বিদিশাকে বিয়ে বাড়িতে হওয়া ঘটনাটা বলতে গিয়েও বলে না। তখন বিদিশা বলে, আমি নিজেই জেনে নেব কি ঘটেছিল সেদিন। এরপরে বিদিশা সেখান থেকে চলে যায়। নীলেশ তার পিছু পিছু যেতে গেলে দেখে একটা লোক বাইক থেকে পড়ে গেছে। কাছাকাছি গিয়ে দেখে লোকটা ছিল শঙ্কর নামের সেই কন্ট্রাক্ট কিলার। তখন নীলেশ তাকে তার বাইকে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বললে সে রাজি হয়। আসলে এটা ছিল শঙ্করের তৈরি একটা ইচ্ছাকৃত ট্র্যাপ। রনি আর বিদিশার চাচা শঙ্করকে কন্ট্রাক্ট দিয়েছে নীলেশকে মারতে। বাইকে করে যাওয়ার সময় একটা নির্জন জায়গায় গিয়ে সে নীলেশকে বাইক থামাতে বলে। বাইক থামালে সে নীলেশের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। তাকে রেল লাইনে শুইয়ে মুখে একটু মদ ঢেলে হাতে মদের বোতল ধরিয়ে দেয়। এরপর দূরে দাঁড়িয়ে থাকে ট্রেন এসে নীলেশকে চাপা দিয়ে যাওয়ার অপেক্ষায়। এদিকে ট্রেন কাছাকাছি আসার আগেই নীলেশের জ্ঞান ফিরে যায়। সে রেল লাইন থেকে দূরে সরে যায়। সে সেখান থেকে পালাতে চাইলে শঙ্কর তাকে দৌড়ে ধরে ফেলে আর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে তার মায়ের বলা একটা কথা মনে পড়ে যায়, জঙ্গলের নিয়ম মারো না হয় মরো। সে পেছন ফিরে পাল্টা আক্রমণ করে, শঙ্করকে আঘাত করতে থাকে আর তাকে হারিয়ে দেয়। এদিকে তার চোখ পড়ে যায় রনির দিকে। রনি সেখানে এসেছিল শঙ্করের সাথে দেখা করতে, কনফার্ম হতে যে নীলেশ মরেছে কিনা। এদিকে রনিকে দেখে নীলেশের কাছে সমস্ত ঘটনা ক্লিয়ার হয়ে যায়। সে বুঝতে পারে তাকে মারার প্ল্যান মূলত রনি আর বিদিশার ফ্যামিলির লোকই দিয়েছিল। সে শঙ্করকে আহত করে ফেলে রেখে শঙ্করের বাইক নিয়ে রনির পিছু নেয়। রনিও বাইক নিয়ে পালাতে থাকে। আচমকা একটা গাড়ির সামনে চলে আসায় আর বাইক নিয়ে এগোনোর সুযোগ থাকে না। নীলেশ প্রায় রনিকে ধরে ফেলে। রনি বাইক থেকে নেমে দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছে যায়। নীলেশ রনিকে মারতে থাকলে রনি তার বাবাকে চিৎকার করে ডাকতে থাকে। বিদিশা আর রনির বাবা এসে নীলেশকে থামাতে যায়, কিন্তু এরপরও সে রনিকে মারতে থাকে। এক পর্যায়ে রনিকে মেরে ফেলার সুযোগ পেয়েও সে ছেড়ে দেয়। তারপর রাস্তায় দাঁড়িয়ে বিদিশার মহল্লার সবার সামনেই সে বিদিশার বাবাকে বলতে থাকে, আমি বিয়েতে এসেছিলাম কারণ আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছেন। আপনার কথায় আমি বিদিশার থেকে দূরে থাকতে শুরু করেছি, কিন্তু আপনারা থামেননি। আমাকে গুন্ডা দিয়ে পিটিয়েছেন, আমার ওপর নোংরা কাদা ছুঁড়েছেন, আমার বাবাকে অপমান করেছেন সবার সামনে, আর আজকে আমাকে মেরে ফেলারও চেষ্টা করেছেন। আমি গ্রামে জন্মেছিলাম, সেখানে আমাদের বাড়িঘর জায়গা কিছুই ছিল না। একটু ভালোভাবে বাঁচার আশায়, সম্মানের আশায় আমরা শহরে এসেছিলাম, কিন্তু কিচ্ছু বদলায়নি। এখানকার দালান সব বড় বড়, কিন্তু মানুষের মন মানসিকতা সবই ছোট। আমি শুধু স্বপ্ন দেখেছিলাম উকিল হয়ে আমার পরিবারের অবস্থা বদলাবো, কিন্তু ভুলে গিয়েছিলাম
নিজের অবস্থা বদলাতে পারলেও জাত বদলানো যায় না। আমি কষ্ট করে পড়ছিলাম, পরিশ্রম করছিলাম, নতুনভাবে বাঁচার স্বপ্নে উঠতে শুরু করেছিলাম, কিন্তু আপনি তো আমার আকাশটাই কেড়ে নিয়েছেন আমার থেকে। কলেজে আমাকে পদে পদে অপমানিত হতে হয়েছে। আপনারা আমাদেরকে নোংরা ভাবেন, কিন্তু নোংরা তো আপনারা, যারা মানুষকে মানুষ ভাবতে পারেন না। নীলেশের এসব কথা শুনে রনি নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তার বাবা অর্থাৎ বিদিশার চাচা হঠাৎ বন্দুক নিয়ে এসে নীলেশকে গুলি করতে যায়। বিদিশার বাবা আর রনি মিলে তাকে থামাতে গেলে বিদিশা আচমকা ফ্রাস্ট্রেশন থেকে জোরে চিৎকার দিয়ে ওঠে। তারা সবাই ধস্তাধস্তি থামিয়ে বিদিশার দিকে তাকায়। বিদিশা হঠাৎ নীলেশকে জড়িয়ে ধরে সবার সামনেই। আর এদিকে সেই কন্ট্রাক্ট কিলার শঙ্কর নিজের কৃতকর্মের জন্য ট্রেনের সামনে নিজেই সুইসাইড করে। নীলেশের এত সব স্ট্রাগল শেষে তার জীবনের শেষটা সুন্দর হয়, তার স্ট্রাগলের জয় হয়। রনি আর বিদিশার পরিবার তাদের ভুল বুঝতে পারে। নীলেশ ল পাশ করে, আর এদিকে বিদিশার সাথেও তার সম্পর্ক ঠিকঠাক হয়ে যায়। আর এখানেই সিনেমার গল্পটা শেষ হয়ে যায়। দর্শক, এই আধুনিক যুগে এসেও যদি আমরা জাতপাতের অন্ধকারে নিমজ্জিত থেকে মানুষকে মানুষ বলে ভাবতে না পারি, তাহলে আমরা নিজেদেরকে মানুষ ভাববো কি করে? শুধুমাত্র জন্ম কোথায় হয়েছে সেটা দিয়ে কি একজন মানুষকে বিচার করা উচিত? এই মুভিটা সমাজের এই অন্ধকার দিকটাই তুলে ধরেছে। অপ্রিয় হলেও আমাদের সমাজের একটা নির্মম সত্যি এই জাতভেদ। আসলে জন্ম যেখানেই হোক তা দিয়ে কাউকে বিচার করা উচিত না, বরং তার কর্ম দিয়েই তাকে বিচার করা উচিত। এই মুভিটি আমাদেরকে এই শিক্ষাই দেয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।